বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে আসছেন তো রানাঘাট কামালপুরে। 17 মাসের মেহনত ছুটির জন্য আমরা যেতে দিতে পারি না। একটি বিষয় তুলে ধরবো যেটা এখন অবধি আপনারা কোনো ভিডিওতে জানতে পারেননি, যে এত বড় প্রতিমার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি থাকতে চলেছে। অসুরটা মাঝখানে চলে আসার কারণেই কি কার্তিকটা সরে গেল? আজ মহালয়ার দিনে মায়ের মুখমণ্ডলের কালার কেন চেঞ্জ হলো, সমস্তটা থাকছে এই ভিডিওতে। দেখো, যে কোনো ভালো কিছু করতে গেলে সমস্যা আসে। অনেকের প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। কিভাবে এই কামালপুরে আসবেন তাও থাকছে এই ভিডিওতে। শিয়ালদা থেকে ট্রেনে হোক বা নিজস্ব গাড়ি নিয়ে বাই রোডেই হোক, সমস্যা না থাকলে সেই সাফল্যের স্বাদটা কিন্তু এত কালার করতে মোটামুটি কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা এত বড় কাজ শেষ করবা? তো কি, মা দুর্গার কিন্তু সমস্ত কাজই মোটামুটি কমপ্লিটের পথে। ভালোবাসা কিন্তু কমে যায়নি। মা দুর্গা কার্তিকের প্রতি ভালোবাসা যা আছে, গণেশের প্রতি ভালোবাসা ঠিক একই রয়েছে। নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যাম কে ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। 2024-এ যে গ্রাম রানাঘাট কামালপুর পুজো না করেও সেরার তকমা পেয়েছিল 2024-এর দুর্গাপুজোয়, এবছর 2025-এ তারা পুজো করতে চলেছে এবং এবছরও আশা করি সেরা তকমা নিতে চলেছে এই রানাঘাট কামালপুর, যেখানের ভাবনা 2024-এও বিশ্বের বড় দুর্গা প্রতিমা ছিল এবং 2025-এও বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। এই পুজোর অনেক ভিডিওই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু আজকের এই যে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ 1 বছর পরে তাদের মুখে হাসি ফুটেছে আজকের এই দিনে। 2024-এ মহালয়ের দিনই কিন্তু তারা দুঃখে ভেসে গিয়েছিল। শুধু শিল্পী নয়, গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু 2024-এ কান্নায় ভেসে গেছিল এই মহালয়ার দিনই। এবং ঘুরে ফিরে 1 বছর পর আজকে এই 2025-এর দেবী পক্ষের সূচনা হয়েছে এই মহালয়ের সকাল থেকে। তো সেই মহালয়ের সকালই আমি চলে এসেছি এই রানাঘাট কামালপুরে। কাজ কতটুকু এগিয়েছে এবং কতটুকুই বা বাকি রয়েছে তার সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দুদিন আগে অনেকটাই কিন্তু কাজ বাকি ছিল এবং আজকের দিনে এসে আমি যা বুঝলাম প্রায় 80 থেকে 85% কাজ কমপ্লিট। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু তারা এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এই মাঠেই দাঁড় করাবে এবং প্রচুর মেলার আয়োজন করছে এখানকার পুজো কমিটির উদ্যোক্তারা। তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন আর বেশি দেরি না করে ভেতরে যাই এবং সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাই। মাঠে প্রবেশ করার মুখে আমি আপনাদের কিছু জিনিস দেখাতে চাই। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন রাস্তার একদমই পাশেই এবং মাঠটা কিন্তু নিচু, বৃষ্টি হলে কিন্তু জল জমার সম্ভাবনা থাকে, যার কারণে তারা ওই যে সাইড দিয়ে দেখুন গর্ত করে দিয়েছে যাতে বৃষ্টির জলটা সুন্দরভাবে পাস হয়ে যায়, কোনো রকম যেন কাদার সৃষ্টি না হয়। কাদা তো হবেই যেহেতু পুরোটা মাটি রয়েছে, যতটা সম্ভব তারা যাতে কাদা না হয় সেই ব্যবস্থা আশা করি করবে 2-1 দিনের মধ্যে। আর কলকাতার বড় পুজো কিন্তু এই মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যাবে। এখানে পুজো উদ্বোধন কিন্তু মহালয়াতে হচ্ছে না, তার 2-1 দিন বাদে অর্থাৎ তৃতীয়ার দিন তারা ঘোষণা করেছে যে এখানে পুজো উদ্বোধন করবে। হাতে মাত্র মাঝে 2 দিন বাকি। তো এই 2 দিনের মধ্যে কতটা কি সম্ভব তা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে যে প্রধান শিল্পীরা রয়েছে, নীতিশ দা, অপূর্ব দা, তারা এখানেই রয়েছে, তো তাদের কাছেও যাব, সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এই যে ফ্রন্টে যে ব্যারিকেড দিয়েছে দেখছেন, এই ব্যারিকেডের বাইরে কিন্তু দর্শনার্থীরা এই প্রতিমাকে দর্শন করবে। তাহলে এখান থেকে আপনারা যদি একটা আইডিয়া নেন তাহলে বুঝতেই পারবেন যে প্রতিমা যদি মোটামুটি 100 ফুট কি 120 ফুট ওঠে তাহলে কিন্তু প্রায় সামনে 150 ফুটের মতো কিন্তু ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনাই নেই। পাবলিকের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা প্রথমত সবার আগে তারা দেখেছে এবং শুরু থেকেই যে জিনিসটা করছে সেটা হচ্ছে এই ব্যারিকেড দিয়ে। আর ওপাশে বড় দুর্গার কান পাশা, উপরের চূড়া, এই সমস্ত কিছু রেডি হচ্ছে, তো সেখানে আমরা পরে যাব। সবার প্রথমে আমরা এদিক থেকে শুরু করি। এখানে অসুরের যে মুখমণ্ডল, তো সেই মুখমণ্ডলটা রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে লোহার একটা স্ট্রাকচার করেছিল, যেটা এই অসুরের মুখমণ্ডল করতেই কিন্তু কাজে লেগেছিল এবং পরবর্তীতে মা জগদ্ধাত্রীর যে মুখমণ্ডল সেটা কিন্তু এই পেছন দিকে হয়েছিল। তো এটাকে এখন আপাতত ভেঙে ফেলা হবে, এই জায়গাটা পুরো ফ্রেশ করে দেওয়া হবে। তো এখানে এই যে অসুরের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু চোখটাকে আঁকা বাকি এবং আরো 2-1টা শেড দেওয়া বাকি। যেমন
এখানটা একটু ঠিকঠাক করা বাকি রয়েছে। তো এই মোটামুটি ফিনিশিং কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে। তো ওভারঅল আপনাদের সমস্ত কিছু বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো এবার আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুব সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মা দুর্গার এই যে বডির স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা টাইমে ওঠানো হয়েছিল এবং অনেক বিতর্ক আপনারা শুনেছিলেন। এখানকার যিনি মূল উদ্যোক্তা সুজয় দা, তো সুজয় দাকে নিয়ে আমি একটা ছোট্টখাটো প্রয়াস করেছি ব্রডকাস্টের মতো করে। তো জানি না সেটা কতটুকু আপনাদের গ্রহণযোগ্য হয়েছে। তো আমি মনে করি যে প্রথম ভিডিও এই ধরনের ছাড়লাম, তো আপনাদের অনেক ভালোবাসাই আমি পেয়েছি, অনেকজন দেখেছেন সেই ভিডিও, অনেকে কমেন্ট করেছেন। তো যাই হোক, এই যে ধোঁয়াশা দুদিন ধরে ছিল যে এই স্ট্রাকচারটাকে কেন নিচে নামানো হয়েছে, মা দুর্গা কি এবার হবে কি না, তো এই ধরনের সমস্ত খুঁটিনাটি যে সমস্ত নেগেটিভ প্রশ্ন ছিল, সেই সমস্ত নেগেটিভ প্রশ্নের উত্তর কিন্তু সুজয়দা দিয়েছে। তো আপনাদের যদি সেই ব্রডকাস্টটা প্রয়োজন হয় তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন, অথবা এই ভিডিও শেষে আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ভিডিওর পরে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। মায়ের প্রতিমা অলরেডি উঠে গিয়েছিল সেকেন্ড স্ট্রাকচার হিসাবে উপরের অংশে, তো সেই অংশটা কিন্তু আবার নামানো হয়েছে। তার বিশেষ কিছু কারণ ছিল এবং সেই কারণগুলো কিন্তু সমাধান করা হচ্ছে। প্রশাসনের দিক থেকে কিছু জিনিস আর কি তাদেরকে নোটিশ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে এই যে মায়ের যে আয়রনিক স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এই যে জং পড়া যে আয়রনিক স্ট্রাকচারগুলো, তো এগুলো কিন্তু আগে ছিল। এবং এই যে নতুন যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন একদম সাদা কালারে, তো এই আয়রনিক স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে কিন্তু মজবুত করার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছিল। প্রশাসনের সেই নির্দেশ অনুযায়ী এখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা এই উপরের পার্টটাকে নামিয়ে, তো সেই নির্দেশ অনুযায়ী মায়ের যে উপরের পার্ট অর্থাৎ এই বডির উপরের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আবার পুনরায় শক্তপোক্ত করে তারপর তারা সিদ্ধান্ত নিল যে মায়ের যে দশভুজা মানে 10টা হাত, এই 10টা হাত একবারে সেট করে তারপরে মাকে ক্রেন দিয়ে তোলা হবে। তো সেই কাজই কিন্তু এখন অলরেডি চলছে। এই যে দেখতেই পাচ্ছেন এরকম হাত কিন্তু সেটিং করা হবে, যেমন সামনের হাতটা একটা অংশ আর এই যে সাইডের যে 4টে হাত, তো এই 4টে কিন্তু এরকম আয়রনিক রড বার করা হয়েছে, এর ওপরে এইরকম 4টে হাত সেট করা হবে। তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ কিন্তু বেশি নেই, যা কাজ ছিল সমস্তটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সমস্ত স্ট্রাকচারকে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক এই রকমভাবে সেট করা বাকি রয়েছে। ওই সাইডটা আশা করি আজকেই হয়ে যাবে এবং এই পাশটাও আজকে হয়ে যাবে। মায়ের ওপরের অংশ কিন্তু টোটালটাই আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসি এই যে কার্তিকের বিষয়ে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে দাদা গণেশের মূর্তিটা তো এক জায়গায় রয়েছে আর কার্তিক দুটোর অ্যাডজাস্টমেন্ট সেম আসেনি। তো সেটার ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে গণেশ তো গণেশের জায়গায় ঠিকই আছে, শুধু কার্তিকটা একটু দূরে চলে গেছে। কার্তিক দূরে চলে যাওয়ার কারণ মা দুর্গার ভালোবাসা কম পেয়েছে তা কিন্তু নয়, তার কারণ একটাই, মাঝখানে অসুর ঢুকে গেছে। তাদের পরিকল্পনা ছিল যে মা দুর্গার পায়ের ঠিক নিচেই কিন্তু অসুরকে স্থান দেবে, কিন্তু কিছু নির্দেশিকা আসে এবং উচ্চতার কিছু সমস্যা হয়, যার কারণে তারা এই অসুরটাকে মায়ের পায়ের তলায় না দিয়ে একটু সাইডে দিয়েছে। এবং এই সাইডে দেওয়ার কারণেই কিন্তু কার্তিককে একটু দূরত্ব হয়ে গেছে। মা দুর্গার কাছাকাছি গণেশ চলে এসছে এবং মা দুর্গার থেকে একটু দূরে কার্তিক চলে গেছে। ভালোবাসা কিন্তু কমে যায়নি, মা দুর্গা কার্তিকের প্রতি ভালোবাসা যা আছে গণেশের প্রতি ভালোবাসা ঠিক একই রয়েছে, শুধু একটু অসুর মাঝখানে চলে এসছে, যার কারণে কার্তিক একটু দূরে চলে গেছে। তো যাই হোক, এরপরে আমরা যাব অসুরের পার্টে। তো এই যে দেখতেই পাচ্ছেন অসুরের যে বডির স্ট্রাকচার, এই বডির স্ট্রাকচার কিন্তু অলরেডি হয়ে গেছে, শুধু কালার করা বাকি রয়েছে। আরেকটি পার্ট লাগানো হয়নি, সেটা হচ্ছে কি বাঁ হাতের ওপরের যে অংশ, তো সেই অংশটা আজকে লাগিয়ে ফেলবে। সমস্ত কাটিং এখানে রাখা আছে এবং অসুর কিন্তু মোটামুটি রেডি আছে, শুধু কালার বাকি রয়েছে এবং মা দুর্গা টোটালটাই কমপ্লিট। আপনারা এই যে অর্ধেক অংশ দেখতে পাচ্ছেন, এই অর্ধেক অংশই কিন্তু যা দেখতে পাচ্ছেন উপরের অংশ কিন্তু তাই শুধু রয়েছে, সেম ভাবে রয়েছে, সেম কালার রয়েছে। মায়ের মুখমণ্ডলী যেখানে রাখা রয়েছে এবং মায়ের যে দশভুজা, সেই দশভুজার কাজ হচ্ছে। অর্থাৎ মা দুর্গার কিন্তু সমস্ত কাজই মোটামুটি কমপ্লিটের পথে। আরেকটা বিষয় যেটা হচ্ছে কি মা দুর্গার মুখমণ্ডল তো তৈরি, বডিও তৈরি, তাহলে মায়ের ওপরে যে চূড়া বা তাজ সেটাই যে তৈরি হচ্ছে। একটা অংশ তৈরি হয়ে আছে এবং ওই অংশের ওপরে এই যে চূড়া বা তাজের কাজটা হবে এবং এর ফাইবারের কাজ কিন্তু হয়ে গেছে, শুধু আয়রনিক যে ঝালাইগুলো বাকি ছিল স্ট্রাকচারটা, তো সেটা রেডি হচ্ছে। আর মায়ের যে মুখমণ্ডল সেই দিকে আমরা একটু এগোই। মায়ের মুখমণ্ডল এই যে দেখতে পাচ্ছেন,
এই কাজ তো হয়েছে, কিন্তু আরেকটু কাজ কিন্তু বাকি রয়েছে। যেটা আমার মনে হয় যে উপরে যে হলুদ যে শেডটা দেখতে পাচ্ছেন মায়ের ওপরে, তো সেই রকম শেড কিন্তু সাইডেও হওয়া উচিত। তো এখানকার যিনি শিল্পী রয়েছে তার সাথে কথা বললাম, তিনিও তাই বললে যে মায়ের মুখমণ্ডলের একটু কাজ রয়েছে, সেটা আজকেই করবে। জানি না আমরা থাকা অবস্থায় সে করবে কিনা, তাহলে আমরা আপনাদের সমস্তটা দেখাতে পারবো। মায়ের ওপরে যেরকম হলুদের শেড হয়েছে, সাইড দিয়েও কিন্তু হলুদের শেড হবে। তো মোটামুটি আমি গণেশ, কার্তিক, মা দুর্গার মুখমণ্ডল, এখানে তাজ রয়েছে, মা দুর্গার বডির ওখানে দশভুজা, এই সমস্ত কিছু আমি বললাম। এরপরে বাকি রয়েছে আরো দুটো জিনিস, সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মী এবং সরস্বতী। তো লক্ষ্মী এবং সরস্বতী কি অবস্থায় রয়েছে এই কামালপুরের বড় দুর্গার মাঠে, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের পেছনেই এই যে রয়েছে দেখুন লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচার। তো লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচার সিমিলারলি কার্তিক গণেশ যেরকম কালার হয়েছে সেরকমই কিন্তু কালার হয়েছে এখানে। আর এখানে যে মুখমণ্ডলও কিন্তু তৈরি হয়েছে এবং দারুণ সুন্দর কিন্তু করা হয়েছে এই লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডলটা, যার কারণে ঢেকে রেখেছে, এখন কাউকে দেখাবে না। পুজো যখন উদ্বোধন হবে তখনই আশা করি সবাইকে দেখাবে। তো যাই হোক, যখন সেট আপ হবে তখন আমরা অলরেডি দেখতে পাবো মায়ের মুখমণ্ডলের কাজ। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত কিছু নকশার কাজ। এই যে কান পাশা থাকে মা দুর্গা মা লক্ষ্মীর পাশে, তো সেই মুখমণ্ডলের পাশে যে সমস্ত কান পাশাগুলো থাকে সেই জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে। এখানে মা লক্ষ্মীর যে বডি স্ট্রাকচার সেটা রয়েছে, আর এখানে কিন্তু মা সরস্বতীর বডি স্ট্রাকচার রয়েছে। লক্ষ্মী ঠাকুরের কালার অলরেডি হয়ে গেছে, আর খানিকটা কালার হয়তো বাকি রয়েছে, শেডের ব্যাপার রয়েছে। আর এখানে মা লক্ষ্মীর যে বডি, এটা কিন্তু সম্পূর্ণ কালার এখনো বাকি রয়েছে। আর রানাঘাট কামালপুর যেটা ধরে সেটা সঙ্গে সঙ্গে শেষ করার একটা টার্গেট নেয়, তো সেই জিনিসটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। তাদের কাছে কাজ একদম সহজভাবে তারা নিয়ে নেয় কাজ, আর সহজভাবে নিলেও তাদের ফিনিশিং কিন্তু দারুণ হয়। তো এখানে মা সরস্বতীর যে বডি স্ট্রাকচার সেটা রয়েছে, আর ওখানে কি কাজ চলছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে আনি। এখানে দেখতে পাচ্ছেন ফাইবারের যে সমস্ত শিল্পীরা, তারা কিন্তু একটা ডাইসের ওপর দিয়ে একটা স্ট্রাকচার বার করছে, সেটা হচ্ছে গিয়ে কান পাশা। মা দুর্গার মুখের দু সাইডে আপনারা সবাই জানেন যে কান পাশা থাকে, তো সেই দুটো কান পাশাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এই কান পাশার ডিজাইন কিন্তু ময়ূরের ডিজাইন করা হয়েছে, এবং এই দুটো ময়ূরের ডিজাইন বা কান পাশা মা দুর্গার দু সাইডে থাকবে মুখমণ্ডলের। আর আমি আরেকটা বিষয় আপনাদের এখন বলবো, যেটা হচ্ছে গিয়ে সবারই প্রশ্ন ছিল যে এইখানে আপনারা আসবেন কি করে। এবং তারপরে আমরা এখানকার যে প্রধান প্রধান শিল্পী রয়েছে, যেমন নীতিশ দা, অপূর্ব দা, তাদের বাইট আপনাদের শোনাবো বা তাদের কথোপকথন আপনাদের শোনাবো। আপনাদের দুটো রাস্তার সন্ধান দেবো। একটা হচ্ছে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কিভাবে আসবেন। সবার প্রথমে শিয়ালদা স্টেশন থেকে আপনারা নর্থের যে কোনো ট্রেন, কৃষ্ণনগর, শান্তিপুর, লালগোলা অথবা রানাঘাট, এই লোকাল ধরে আপনারা সরাসরি চলে আসুন সবার ফার্স্টে রানাঘাট রেলওয়ে স্টেশনে। তারপরে আপনারা সেখান থেকে 3-4 নম্বর প্ল্যাটফর্মের ওপাশে ব্রিজে ওভারব্রিজ ধরে এসে আপনারা টোটো ধরতে পারবেন। তো কিভাবে আপনারা সেই টোটো ধরবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে আপনারা কিভাবে বাই রোডে আসবেন। আপনারা সবাই জানেন যে NH-34 অর্থাৎ 34 নম্বর জাতীয় সড়কের নাম পরিবর্তন হয়ে 12 নম্বর জাতীয় সড়ক হয়েছে। তো সেই 12 নম্বর জাতীয় সড়ক হয়ে আমরা বাইক নিয়ে এসেছি। তো কিভাবে আপনারা আসবেন, রানাঘাটের পৌঁছানোর আগে কোন গলি ধরে আপনাদের আসলে সহজ হবে, সেই জিনিসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের এইখানে আসতে বিন্দু মাত্র অসুবিধা হবে না। তো চলুন সবার প্রথমে আমি আপনাদের কিভাবে আসবেন সেটা দেখিয়ে দিই, তারপরে আমরা যাব শিল্পীদের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক। তো এই 12 নম্বর জাতীয় সড়কের এখান থেকে আপনাদের সাইড হতে হবে। তো এখানে একটা স্কুল রয়েছে। তো এটা কিন্তু এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে গিয়ে বেগোপাড়া মোড়, অর্থাৎ রানাঘাট স্টেশনে যাওয়ার পূর্বে আপনাদের একটা ব্রিজ পড়ে, তো সেই ব্রিজে আপনারা উঠবেন না, উঠলে কিন্তু রানাঘাটের ওপারে চলে যাবেন। তো এই মোড়ের বাদিকে আপনারা দেখতে পারবেন একটা চার্চ রয়েছে, তো সেটা হচ্ছে বেগোপাড়া চার্চ। তো রানাঘাটে প্রবেশের মুখে এই ব্রিজের মোড় থেকে আপনাদের বাদিকে যেতে হবে। তো তারপর আপনারা এই ব্রিজের গা ঘেঁষে সোজা গাড়ি চালিয়ে চলে আসবেন, এবং এই ব্রিজটার মাঝ বরাবর একটা রেল লাইন রয়েছে যেটা রানাঘাট স্টেশনেই ঢোকে। তো এই রাস্তা ধরে সোজা গিয়ে আপনারা সেই রেল গেটটা পাবেন, এবং এই মোড়টা দিয়ে ঘুরে এই যে রেলগেটটা, এই রেলগেটটাকে কিন্তু ক্রস করে আপনাদের ওপারে গিয়েই ডান দিকের যে প্রথম গলি, তো সেই গলিতে ঢুকতে হবে। তো সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা মোড়ে যেখান থেকে আপনারা টার্ন নেবেন। তো রেলগেট ক্রস করেই ডান দিকেই প্রথম যে গলি, তো সেই গলি ধরে আমরা ডান দিকে সোজা চলে যাব, এবং এই গলিটা সোজা চলে যাবে
রানাঘাট স্টেশনের একদমই কাছাকাছি মোড়ে। তো সেখান থেকে আবার আমাদের ডান দিকে রেল গেটটাকে ক্রস করতে হবে। তো এখান থেকে সরাসরি মোটামুটি আপনাদের ওই ৭ থেকে ৮০০ মিটার কিন্তু গাড়ি চালিয়ে যেতে হবে। তারপরেই ডান দিকে আরেকটি রেল গেট পড়বে এবং বাঁদিকেও আরেকটি গলি পড়বে। তো বাঁদিকে আপনারা যাবেন না, আপনারা যাবেন এই ডান দিকের রেল গেটটাকে ক্রস করে। তো রেল গেটে অনেকটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছেন। তো আমি একটু দূরে এসে ভিডিওটা শুরু করলাম। তো এই রাস্তা ধরে সোজা আপনারা কিছুটা যাবেন, ডান দিকে একটা গলি রয়েছে, তো সেই গলি ধরবেন না, বাঁ দিকের যে গলিটা এই গলি ধরে সোজা আপনারা বেরিয়ে যাবেন। ভুলেও ডান দিকের গলিতে যাবেন না, ডান দিকের গলিতে গেলে অন্য জায়গায় পৌঁছে যাবেন। তো বাঁ দিকের এই গলি ধরে আপনারা সোজা আস্তে আস্তে এগোবেন এবং এই গলিটাই কিন্তু রানাঘাট স্টেশনের ৩-৪ নম্বর ওভারব্রিজের ঠিক ডান দিকেই পড়ে এবং এই গলি থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন ওখানে যাওয়ার জন্য। তো সামনে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। তো কিছুটা আগিয়ে আসলে আপনারা দেখতেই পারবেন যে প্ল্যাটফর্মের ওভারব্রিজের মুখ আর রাস্তা একই সাথে রয়েছে। তো আমি ওভারব্রিজে উঠে স্টেশনের চিত্রটা আপনাদের একটু দেখাই। রানাঘাট জংশন দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এই যে ব্রিজটা ৩-৪ নম্বর প্ল্যাটফর্মের ব্রিজ রয়েছে এটা, তো এই ব্রিজ থেকে উঠে সোজা আপনারা পূর্ব দিকে যাবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে স্টেশনে নামবেন, ওখানে থেকে ট্রেনে নেমে আপনারা কিন্তু সোজা বেরিয়ে যেতে পারেন, ডান দিকে পড়ে অটো স্ট্যান্ড। কিন্তু এখান থেকে গেলে একটু ঘুরে যেতে হয়। আর এই দিকটাই আমি মনে করব ঠিকঠাক, কেননা রেল লাইন ক্রস করাটা ঠিক নয়। তো ওভারব্রিজ থেকে আপনারা সোজা বেরিয়ে যাবেন একদম রাস্তায়, এই যে দেখতে পাচ্ছেন নিচে বাঁ দিক থেকে। তো এখান থেকে আপনারা নেমে অটো পেয়ে যাবেন কিছুটা আগিয়ে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন ওভারব্রিজ থেকে আমি মোটামুটি নেমে গেছি এবং এই ওভারব্রিজের একদম গায়ে কিন্তু এই রোডটা, আর এ পাশে হচ্ছে অটো স্ট্যান্ড, আর আমরা আসলাম ঠিক এই দিক থেকে। তো পাশে বাঁদিকে পড়বে আপনাদের রেলওয়ে স্টেশন এবং তার থেকে সোজা যদি আপনারা এগিয়ে যান তাহলে এই যে অটো স্ট্যান্ড পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট কামালপুরের অটো পেয়ে যাবেন। নোয়াপাড়া হয়ে যায়, আবার অনেক সময় ধানতলা হয়ে কিন্তু অটো ঘুরে যায়। তো দু ধরনের অটো কিন্তু আপনারা এখানে পাবেন। তো প্রয়োজনে আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন। ডাইরেক্ট আসাটাই আমি মনে করি ঠিক, কেননা ঘুরে আসার কোনো প্রয়োজন নেই। আর পুজোর সময় কিন্তু এরা যেটা বলেছে যে ভাড়া, তো সেই ভাড়া কিন্তু ৩০ টাকা করে রাখতে চলেছে। যদি আপনারা বাই ট্রেনে আসেন রানাঘাট স্টেশন হয়ে কিন্তু আপনারা এইভাবে অটো স্ট্যান্ডে আসতে পারেন এবং তাদেরকে বললেই তারা বড় দুর্গার মাঠে আপনাদেরকে নামিয়ে দেবে। তো এরপরে আমরা সম্পূর্ণ যাত্রাপথ বাইকে দেখাবো। অটো ধরে আপনারা সরাসরি এই মাঠে চলে আসবেন। এবার যারা বাই রোডে আসবেন তারা এখান থেকে ভিডিওটা দেখুন। তো এখান থেকে আমরা যেই যেই গলি পড়বে মোড়, তো সেই গলির মোড়ের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। কিছুটা আগিয়ে যাবেন এখান থেকে কিছুটা আগিয়ে গিয়ে বাঁদিকে একটা গলি পড়বে, যেই গলিটা রানাঘাট যে সিনেমা হল একদম রেল লাইনের একদমই পাশে। তো সেই সিনেমা হলের পাশ ঘেঁষেই কিন্তু আমাদের যেতে হবে। তো এদিক থেকে আমরা এবার বাঁদিকে মোড় নেব এবং বাঁদিকে মোড় নিয়ে খানিকটা গিয়ে আবার ডান দিকে মোড় নিতে হবে। তো এই রাস্তা ধরে আপনারা খানিকটা যাবেন এবং গিয়ে একটা মোড় পড়বে, যেই মোড়ের বাঁদিকে একটা গলি গেছে এবং ডান দিকে একটা গলি গেছে। তো বাঁদিকে গলিতে ঢোকার প্রয়োজন নেই, ডান দিকের গলি ধরে আপনারা প্রায় ৩ থেকে ৩.৫ কিলোমিটার এগোবেন। তারপরে আবার একটা ব্রিজ পড়বে, তো সেই ব্রিজে আমি আবার আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি। তো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু একদমই সরু। তো এই ব্রিজটা আপনাদের একটা ল্যান্ডমার্ক হিসাবে আপনারা ধরতে পারেন। রাস্তাটা একদম শেষ হবে ধরেন এই ব্রিজে এবং এই ব্রিজ থেকে খানিকটা এগিয়ে ওই ১০০ থেকে ১৫০ মিটার এগিয়ে গেলে আপনারা একটা মোড় পাবেন, সেটা হচ্ছে গিয়ে আইশমালিয়া মোড়। তো এটাই কিন্তু আইশমালিয়া মোড় এবং এই মোড় থেকে ডান দিকে এক রাস্তায় কিন্তু আপনারা কামালপুর পৌঁছে যাবেন। এখান থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে আপনাদের, প্রায় ১০ থেকে ১১ কি ১২ কিলোমিটার কিন্তু কভার করতে হবে আপনাদের এই রোডটাকে। তো এই রোডটা কভার করার পরেই কিন্তু একটা মোড় পড়বে, সেই মোড়ে আমরা সরাসরি এবার আপনাদেরকে নিয়ে যাব। তো সেই মোড় থেকেই বাঁদিকে আপনাদের মোড় ঘুরলেই ১০০ কি ২০০ মিটারের মধ্যেই কামালপুরের এই বিশ্বের বড় দুর্গার মাঠ পেয়ে যাবেন। তো যাই হোক, ওই রাস্তা ধরে আমরা প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে এসেছি এবং আমরা যেহেতু দিনের বেলা আসলাম, তো দিনের বেলা দেখাতে সুবিধা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে আর এখানে এইরকম লেখা রয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু আপনাদের পৌঁছে নিয়ে যাবে বিশ্বের বড় দুর্গা প্রতিমা যেখানে হচ্ছে এবার রানাঘাট কামালপুরের অভিযান সংঘের তরফ থেকে সেই জায়গায়। তো এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই আপনারা কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবেন। তো আশা করি এতটুকু আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। খুব স্বাভাবিক বা সহজ ভাবেই কিন্তু আমি আপনাদের পুরো পথটাকে দেখিয়ে দিলাম। বাই ট্রেনে যারা আসছেন তারা রানাঘাট স্টেশন থেকে অটো ধরুন, আর বাই রোডে যারা আসছেন তারা এইভাবে কিন্তু প্রত্যেকটা মোড় থেকে আপনারা
মোড় ঘুরে এই কামালপুরে চলে আসতে পারবেন। তো চলুন এবার মূল ভিডিওতে ফেরা যাক। তো মহালয়ার দিনই কিন্তু তারা একটা বিরাট বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা হচ্ছে গিয়ে মায়ের মুখমণ্ডল। তো মায়ের মুখমণ্ডলের কালার কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, এর আগে কিন্তু একটু আলাদা ছিল, তো এখন কিন্তু অনেকটাই চেঞ্জ করা হয়েছে আজকের এই মহালয়ার দিনে। তো সেই সমস্ত কিছুই দেখাবো আপনাদের, এবং এখানকার এই যে শিল্পী নীতিশ দা দেখতেই পারছেন রং করছে, তো তার কাছ থেকেও সমস্ত কিছু জানার চেষ্টা করব। তো চলুন এবার মূল ভিডিওতে আবার ফিরে যাওয়া যাক। এই দুপুরবেলা দেখুন এই যে কাজ দেখার জন্য কত মানুষ এসছে, এই দেখুন দূর থেকে কিন্তু অনেক মানুষ এসছে তাদের পরিবারকে নিয়ে, এবং এই পুজোটা দেখার জন্য। কোথা থেকে এসছেন দাদা? আমি হ্যাঁ, আমি রানাঘাটেরই। রানাঘাটেরই? মানে রানাঘাটে কোথায় থাকেন? আমি ওই নাসরা। আচ্ছা, তো মানে মূলত এই প্রতিমার কাজটা দেখার জন্যই আসছেন নাকি? হ্যাঁ, আমি আসছি মানে আমি মাঝে মধ্যে এসে থাকি আর কি। আচ্ছা, আজকে আচ্ছা। দেখতে আসলাম কতটুকু কাজটা হচ্ছে সেটা। কতটুকু কাজ হয়েছে। যাক, সপরিবারে এসছেন নাকি? হ্যাঁ। পুজোর আগেই, মানে আজকে মহালয়াতেই মোটামুটি আমরা ঘুরতে আজকে বেরিয়ে থেকে চলে। ঠিক করেছি শুরু করব, এবং আচ্ছা। সেটা এখান থেকেই শুরু এখান থেকেই শুরু করলেন? বাহ, বেশ ভালো বললেন আর কি, রানাঘাটের মানুষ হিসাবে যে আপনারা রানাঘাটের পুজোটাকে অন্যরকম, মানে 2024-এও তো আপনাদের একটা আলাদা আবেগ আমি ছিল। এসেছি 2024-এ এসেছি, যখন বন্ধ হয়ে গেছে তখনও দেখেছি, খুব দুঃখ পেয়েছি। দুঃখ পেয়েছিলেন? হ্যাঁ, যাই তখনও হোক, কয়েকবার এসেছিলাম। এখন আপনার অনুভূতি কেমন যদি বলেন? ভীষণ ভালো লাগছে, রানাঘাটবাসী হিসেবে গর্ব লাগছে। আচ্ছা, আর পুজো তো সব জায়গায় মোটামুটি কম বেশি বাজেটের হয়, কম বেশি হয়, তো মোটামুটি আপনার মতে, হ্যাঁ, 2025-এ এই পুজোটা কোন জায়গায় পৌঁছতে পারে? সেরা সেরা হবে। সেরা সারা নিঃসন্দেহে। পশ্চিমবঙ্গের আমি মধ্যে? রানাঘাটবাসী হিসেবে সবসময় বলবো এটা সেরা সেরা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। রোদের মধ্যে চলে আসলেন, এত বয়স আপনার, তো এই রোদের মধ্যে বিকেলেও তো আসতে পারতেন। বিকেলে আসলে ভিড় হবে, তার জন্য আমরা একটু আগে আসলাম। খুব ভিড় হচ্ছে নাকি? হ্যাঁ, বেশ খুব কয়েকদিন ভিড়। ধরে। তো রানাঘাটেরই তো আপনি মানুষ, এখানেই আর কি হ্যাঁ। আপনার বাড়ি, তো সেই অনুযায়ী আপনাদের 2024-এ তো আপনাদের এই প্রতিমাটা কমপ্লিট হয়নি, তো সেই একটা আবেগ কাজ করেছিল সেই সময়, তো এখন কেমন লাগছে আপনার? এখন খুবই ভালো লাগছে, তখনও এসেছিলাম কিন্তু তখনটা হচ্ছিল না তো, আচ্ছা আচ্ছা, তখন তো বেশ মানুষের একটু দুঃখ লাগছিল। আপনাদের অনেক গ্রামবাসীরা অনেকেই কেঁদেছিলেন সেই সময়, হ্যাঁ, দেখেছিলাম। খুব দুঃখজনক তখন, তো কিন্তু এবারে অনুষ্ঠানটা হচ্ছে খুবই আনন্দিত, এখন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। যাক, তার জন্য সকাল সকাল করে দেখে সকাল সকাল, মানে আজকে তো মহালয়া, গত বছর মহালয়ায় কিন্তু এখানে পুরো একদম দুঃখের ছায়া পড়ে গেছিল, সেদিনই আর কি এই পুজোটা বন্ধ হওয়ার ঘোষণা করেছিল। হ্যাঁ, তো আমরা এসেছিলাম। এসেছিলেন সেদিন, সেইবারও তো সেইবার এসেছিলেন দুঃখের মুখ নিয়ে, এবার হাসি খুশি আছেন তাই এবার তো? খুবই আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুনতেই পেলেন, অনেক গ্রামবাসীর কিন্তু সেই সময় একটা মুখে কান্নার ভাব ছিল। তো এবছর 2025-এ কিন্তু সবার মুখে হাসি। তো আপনারাও আসুন তাদের মতো, তারা যেরকম মহালয়ার দিনই পৌঁছে গেছে, আপনারা পুজোর মধ্যে আসুন, এবং এখানে এসে এই যে প্রতিমা, এত বড় করে যে প্রতিমা ভাবনা এই গ্রামবাসীর, সেই জিনিসটা দেখলে আপনাদেরও সত্যি মন ভরে যাবে। আর একটা বিশেষ কথা, এই যে প্রতিমার যে মুখমণ্ডল একটু ইয়েলো টাইপ করা হচ্ছে, তার কারণ কিন্তু একটাই, আগের আপনারা ভিডিওতে দেখেছিলেন প্রতিমার উপরের অংশে ইয়েলো টোন ছিল এবং নিচে কিন্তু নীল আর সাদা টোন ছিল। তো সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য এই বডির সাথে, আপনারা এই বডিতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হলুদের টোন রয়েছে, অর্থাৎ এই যে হাতে এবং গলায় এই সমস্ত জায়গায় কিন্তু যেরকম হলুদের শেড রয়েছে, তো সেই রকমই এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রতিমার মুখমণ্ডলেও কিন্তু ইয়েলো শেড দিচ্ছে তারা। এখানে দুর্গা প্রতিমার মুখমণ্ডলের কালার করছে নীতিশ দা। বলছি, সবার প্রথমে যেটা আমার প্রশ্ন, একটা প্রশ্ন রয়েছে, যে তোমাদের কি আপডেট শেষ হবে? হ্যাঁ, এই তো লাস্ট মুহূর্তের আপডেট। এখন লাস্ট মুহূর্তের আপডেট বলতে একটার পর একটা কালার খালি চেঞ্জ করছো, বলো। 17 মাসের মেহনত, হ্যাঁ, সেটাকে সামান্য ত্রুটির জন্য আমরা যেতে দিতে পারি না। আচ্ছা, তো আমরা চাই যে মানুষ দেখবে যেটা আমাদের 100%টা সেখানে থাক, তারপরে হয়তো যেটা কমতি থাকবে সেটা আমাদের ব্যর্থতা থাকবে, সেটা আচ্ছা। পরের কথা। কিন্তু আমরা যখন চোখে কোনো একটা সামান্যতম ত্রুটি বা ভুল দেখতে পাই, তো সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করবো অবশ্যই। যাক, ঠিক আছে, তোমরা ঠিক করো। আর আরেকটা প্রশ্ন, যেটা খুব শর্টে তুমি বলার চেষ্টা করো, যেটা হচ্ছে কি, মায়ের অর্ধেক তো উঠে গেছে, কার্তিক গণেশ উঠে গেছে, লক্ষ্মী সরস্বতী কখন উঠবে? লক্ষ্মী অলমোস্ট রেডি হয়ে গেছে, আজকে রাতে হয়তো উঠে যাবে লক্ষ্মী, আর সরস্বতীও হয়তো আজকে কালার করে দেবো, কালকে কালারটা বাকি সকালে উঠে যাবে। আর অসুরের বডিটা কালার হবে কখন? এটাও তো একটা হিউজ টাইম লাগতে পারে। একটা হাত সেটিং চলছে, লাস্ট হাত, ওটা হলেই তবে কালার শুরু হবে। কালার করতে মোটামুটি কতক্ষণ লাগবে? এটা ধরো 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা এত বড় কাজ শেষ করবা? হ্যাঁ, তো কি
আরে গান রয়েছে কপাল, কিন্তু, আমি কি হাতে- দেখুন শিল্পীর কথা শুনুন, এত বড় একটা প্রজেক্ট না, এই এই দেখো। অসুরের। অসুরের মাথা আমাদের অলরেডি হয়ে গেছে, হ্যাঁ তো এটাকে এখনই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর বডিটা আমাদের কালার বাকি থাকবে, বডিটা আমরা ওই 2-3 ঘন্টাতে হয়ে যাবে। মানে আশ্চর্যকর ব্যাপার, আপনারা শুনতেই পেলেন যে এত বড় একটা অসুরের বডি নীতিশ দা বলছে যে 2-3 ঘন্টায় কমপ্লিট করবে। সত্যি এটা কামালপুর বলেই সম্ভব। তো নীতিশ দা তুমি কাজ করো, চালিয়ে যাও, তাড়াতাড়ি শেষ করো, আমরা তাড়াতাড়ি কমপ্লিট হতে দেখতে চাইছি। আর এবার আসি অপূর্বদার কাছে। অপূর্বদা কেমন আছো বলো? সুখে 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 আছো, এক কথায় গল্প শেষ, সুখে রয়েছে অপূর্বদা। তো সুখ কতটা মানে বাস্তবায়িত তো হচ্ছেই, পদে পদে আমরা তার প্রমাণ পাচ্ছি। অনেক সমস্যাও হচ্ছে, সমস্যা ক্লিয়ারও হয়েছে অনেক মানুষের কাছ থেকে। তো এখন মোটামুটি গত বছর এই মহালয়ের দিনই বিশেষ করে তুমি অশ্রু জলে ভাসিয়েছিলে কামালপুর গ্রামকে, এবং অনেক গ্রামবাসীও ভাসিয়েছিল। তো সেখানে একটা দুঃখ ছিল, আর আজ সেই দুঃখ আনন্দে পরিণত হয়েছে। তো এই যে জার্নি, এই জার্নির মধ্যে সব থেকে বেস্ট তোমার কোন পার্টটাকে লেগেছে? দেখো, যে কোনো ভালো কিছু করতে গেলে সমস্যা আসে। আচ্ছা, সমস্যা না থাকলে সেই সাফল্যের স্বাদটা কিন্তু এত মানে সেই কড়া, সেই কড়া মিষ্টি যেমন না খেলে বেশ নেশা হয় না, হ্যাঁ সাফল্যটা যদি সেই দীর্ঘ একটা বাধা বিঘ্ন পেরিয়ে সেই সাফল্য আসে, হ্যাঁ আর সেই অনেক দেখা যাচ্ছে, যদি আমি খেলার কথাই ধরি, হুম, যদি প্রতিদ্বন্দ্বী কঠিন হয়, হ্যাঁ। সে জয় স্বাদ আলাদা। স্বাদ আলাদা, সেই ঠিক আছে। মানে খেলাটা আনন্দ আনন্দ, আরো হ্যাঁ। বেড়ে যায় আর কি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ভালো কিছু করতে গেলে তো একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেটা ওভারকাম করে আমরা শেষ মতো মাকে দাঁড় করাতে পারছি, আমাদের ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শুধু আমি না, আমার সঙ্গে যারা সহশিল্পী যারা রয়েছে, আচ্ছা। আরও সবাই বেশ গতবারে সেই অশ্রু সদল চোখ মুছে আনন্দ অশ্রুতে সবাই দিনরাত এক করে কাজ করার চেষ্টা করেছে, যাতে পঞ্চমীর দিনে অন্তত সব কিছু দাঁড় করিয়ে দেওয়া আর যায়। আর এইটা নিয়ে আরেকটা প্রশ্ন আমার মনে জাগলো, যেটা হচ্ছে গিয়ে কলকাতায় বড় বড় পুজো কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে হুম। মহালয়ার দিন। হুম। তো তোমরা মোটামুটি কবের মধ্যে উদ্বোধন করবে? আমরা তো কর্তৃপক্ষ সুজয় যেটা বলছে যে তৃতীয়াতে করতে আচ্ছা। চাইছি, এবার দেখা যাক যদি আমরা তৃতীয়াতে আর যেমন আমাদের লক্ষ্মী আর সরস্বতীকে দাঁড় করিয়ে দেবো, অটোমেটিক আর ওদিকে মায়ের 10টা হাত আগে যেটা আমরা সেট করে তুলেছিলাম না, যার জন্য নামানো হয়েছে, এখন টোটাল হাতগুলো সেট করে উপরে একবারে তোলা- তুলবে, একবারে তাই তো? তোলা হবে, হ্যাঁ, তো যাতে- সবার ফার্স্টে সরস্বতী আর লক্ষ্মী উঠবে, হুম, তারপরে অসুরের মোটামুটি কমপ্লিট হবে, তারপরে শেষে তোমরা মা দুর্গার মাকে। দশভুজা হ্যাঁ, হ্যাঁ। আকারে ওই পাটটাকে হ্যাঁ, তুলবে, তাই তো? দশভুজা, তখন তো দুহাত দাঁড় আচ্ছা, করানো আচ্ছা। হয়েছিল, এবার ঠিক টোটাল 10 হাত হাত দিয়ে দিয়ে মা উঠবে। ঠিক আছে দাদা, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুমি ভালো থাকবে। তো এতক্ষণ আপনারা বড় দুর্গার সম্পর্কে সমস্ত কিছু জানলেন এখানকার যারা শিল্পী ছিল নীতিশ দা, অপূর্বদার কাছ থেকে। তো এখানকার যে মূল উদ্যোক্তা সুজয়দা আমাদের সামনেই রয়েছে। তো সুজয়দার কাছ থেকে 2-4টে কোশ্চেনের উত্তর আমরা জানার চেষ্টা করব। সবার প্রথমে সুজয়দা নমস্কার জানাই আমাদের চ্যানেলে। তো সবার প্রশ্ন একটা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে মা দুর্গা সব জায়গায় মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে মহালয়ার দিনই, ঠিক আছে? তো তোমাদের প্রতিমাটা কবে দাঁড়াচ্ছে যদি সংক্ষেপে বলো? কালকের থেকে হয়তো দাঁড়ানোর সম্ভাবনা আছে। আচ্ছা, আর মানে একটুখানি ফাইনাল কাজ আছে। টাচ শেষ করে এটা আমাদের, আমি তোমাকে দর্শনার্থীরা তাও কবে? একটু বলি যে আমাদের ইচ্ছা আছে তৃতীয়াতে একটা উদ্বোধনের চিন্তা ভাবনা আছে, এখন দেখি কতটা কি হয়। তৃতীয়াতে একটা সম্ভাবনা মোটামুটি আছে। তৃতীয়াতে একটা সম্ভাবনা আছে, আমি তাও দর্শনার্থীরা বলছি ভিড় এখনো- জমাতে পারবে এখানে, হ্যাঁ, তাই তৃতীয়াতে তো? কাজ করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা, সেটা সবারই রয়েছে এবং অন্য ভিডিওতে আমরা এটা জানতে পারিনি এবং অনেক দর্শক কমেন্টসে জানিয়েছে যে এত বড় প্রতিমাকে দাঁড় করাচ্ছ, তার পেছনে কি থাকতে চলেছে, না Background। পুরো ফাঁকাই রেখে দেবে? না না, এখনো তো শেষ হয়নি, কাজটা শেষ আচ্ছা। হোক, কারণ এই প্রতিমার এই যতটুকু অংশ আছে বেশিরভাগটাই প্রতিমার শাড়িতে ঢেকে যাবে, শাড়ি আঁচল এগুলো আছে, টোটাল প্রতিটা প্রতিমারই গায়ে আছে শাড়ি আঁচল, সমস্তটাই আছে। তো সেই জায়গাটা অনেকটাই বেকআপ হয়ে যায়, বাদ বাকি যেটুকু হবে আমরা চেষ্টা করব ফাইবারের কিছু দিয়ে ওটাকে কমপ্লিট। তার মানে শাড়ি আর ফাইবারের মিশ্রণে তোমরা এই জিনিসটাকে কমপ্লিট করবে। আর শাড়ি বলতে এটা মায়ের শাড়িরই অংশ, সবে অংশ। এইটুকু এখনো কেউ আচ্ছা। পুরোটুকু দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো শুধু বডির অংশ গেল, মায়ের শাড়ির অংশ রয়েছে দুই সাইডটা পুরো block আর হয়ে কিছুটা যাবে। ফাইবারের কাজ থাকলেও কিছুটা থাকতে যেটা পারে। আছে ব্যাকগ্রাউন্ড, একটা যে ফাইবার ব্যাকগ্রাউন্ড আচ্ছা। বেশি জায়গা হবে না, খুব অল্প জায়গা হবে, বেশিরভাগটাই হুম। মায়ের শাড়িতেই ঢাকা থাকে। শাড়ি বলতে শাড়ির মেটেরিয়ালটা শাড়ির তোমরা অংশটা। ফাইবারটা দিয়ে ফাইবার করতে থেকে, চাইছো, সেটাই, আর তার শাড়ি সাথে বলতে সেটা ফাইবারের, ফাইবারের এই যে শাড়ি। বডির যে অংশটা আছে হ্যাঁ। এতেই কিছু ডিজাইন কলকা যেগুলো রয়েছে আর ফাঁকা ফাঁকা যে সমস্ত জায়গা সেগুলো কাপড় সেগুলো- দিয়ে মেকআপ করতে চাইছো, তাই তো? কাপড় হতে পারে, আবার ফাইবারের একটা আচ্ছা, ডিজাইন। ঠিক আছে, তো সেই বিষয়ে Texture ক্লিয়ার design হলো। করতে আর 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে
ওষুধটা মাঝখানে চলে আসার কারণেই কি কার্তিকটা সরে গেল? একটু কি বলবো, এখন যদি বলা হয় হ্যাঁ এই ঠাকুরটা দেখতে আসলে হ্যাঁ। কেউ এক জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে না, মোটামুটি ও এক জায়গা থেকে ভিউ পাওয়াটা কঠিন হবে। হ্যাঁ, আমার মনে হয় এদিকে সরে টরে দেখতে হবে, আমার চওড়াটা অনেকটা বেশি। চওড়াটা হয়ে গেল মানে কার্তিকটা অ্যাকচুয়ালি কার্তিক আর গণেশের কার্তিকের ব্যালেন্সটা কিন্তু দেখো, একটু সরে না কম না বেশি balance, হয়েছে। হ্যাঁ একটু সরে গেছে, কারণ কি জায়গাটা লেগেছে, প্লাস ওষুধটা ওষুধটাকে একটু side সাইডে হয়ে গেছে। চলে এসছে। হ্যাঁ যেটা আচ্ছা ছিল সেটা থেকে, কারণ এই কার্তিকেরও শাড়ির অংশ আছে সমস্তটাই, ঠিক আছে, ধুতির যে অংশগুলো আছে সেটা দিলেও অনেকটা চওড়া হবে। এদিকে তারপরে সরস্বতী বসবে, সরস্বতীরও শাড়ির অংশ দিয়েটি পুরো জায়গাটাই কাভার আপ হবে। আচ্ছা আর তারপরে ওষুধ, তারপরে গণেশেও অনেকে কমেন্ট করছে যে গণেশটা দূরে হয়েছে, গণেশটা দূরে হয়নি, ওপাশেও আরও 4 ফুট ছেড়ে যাবে, মানে আচ্ছা, আমাদের আচ্ছা, আচ্ছা। স্ট্রাকচার বাড়বে, আচ্ছা কারণ ওই আর- শাড়ির অংশগুলো আর মিডিলে যেটা সেটা লক্ষ্মীর অংশটা হবে, সেটা সবাইকেই একটু ফাঁকা করে রাখতে হবে। আর শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে কার্তিকটা তো দূরে সরেই গেছে, কিন্তু এই যে স্ট্রাকচার তোমরা যে আয়রনিক স্ট্রাকচারটা করেছিলে সেটা পূব দিকে একদম সোজাসুজি মুখ ছিল, তো হঠাৎ পূব করে দিকে না। কার্তিকের মুখটা এদিকে না মানে না, পূর্ব দক্ষিণে পূর্ব ঘুরলো দিকে কেন? না, আমাদের যেটা ছিল যে এই স্ট্রাকচারের উপরেই ছিল, কিন্তু এটার উপরে ওঠাতে গেলে একটা অন্যরকম হয়ে যায়, আচ্ছা ওই কারণে আমরা সাইডে আলাদা বাঁশের স্ট্রাকচার করেছি, যেহেতু ওষুধটাকে সামান্য আমরা কাত করেছিলাম, সেই কারণেই ওটাকেও সেই প্যারালালে একটু কাত হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, সব সেটিংয়ের পরে আশা করি সবার এই সমস্ত ধারণাগুলো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখবো পুজোটা খুব সুস্থ ও স্বাভাবিকভাবে হোক। প্রশাসন সহযোগিতায় রয়েছে না, তোমাদের, প্রশাসন এবং আগাগোড়াই রাজ্য বলেছো। সরকারের আচ্ছা, সহযোগিতায় পুজো হচ্ছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ভালো থাকবে দাদা। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই, বেশি কিছু দেখিয়ে ভিডিও বেশি লম্বাও করব না। তো যাই হোক, মায়ের মুখমণ্ডলের কালার কিন্তু আবার আজকে চেঞ্জ হয়েছে, তো সেই জিনিস আমি আপনাদেরকে দেখালাম। প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন আপডেট আসছে, তো যাই হোক সেই সমস্ত আপডেট নিয়ে আসারই চেষ্টা করি আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।